সবাইকে আজকে আমরা দেখব লাস্ট চ্যাপ্টার বিস্তার চ্যাপ্টারের একটা ইম্পর্ট্যান্ট টপিক। সেটা হচ্ছে যে তোমার এই সুগঠিত নয় মানে জলজ উদ্ভিদ, মরুজ উদ্ভিদ, নোনা মাটির এই পার্থক্যটা। এটার জন্য আমি তোমাদেরকে একটু কী করবো বলো তো, একটু গ্যালারি থেকে নিয়ে পড়াই। এটা তোমাদের জন্য আই হোপ বেটার হবে। আচ্ছা দেখো তো এটা তোমরা বুঝো কিনা, তোমাদেরকে কীভাবে পড়াবো বলো তো। হ্যাঁ পাইছি। তো দেখো জলজ উদ্ভিদ, মরুজ, লোনা পানি, ঠিক আছে। তো আসলে এটা একটু আমরা দেখি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ওকে স্টার্ট। মূল হচ্ছে সুগঠিত নয়। আমরা বললাম কার মূল সুগঠিত নয়? জলজর, ঠিক আছে। আমরা বললাম জলজর মূল একদমই সুগঠিত নয়। কারণ দেখো ওরা না পানির, এটাও যদি হয় তোমার শাপলা, ওরা তো পানির মধ্যেই এটা পুরাটা আন্ডার ওয়াটার না, পানির মধ্যে নিমজ্জিত। যার কারণে দেখা যায় যে তোমার এটার মূল একদমই সুগঠিত না, যার কারণে মূল রোমও থাকে না, কিছু কিছু ক্ষেত্রে মূলও থাকে না। ওরা পুরো বডি দিয়ে পানিটা শোষণ করে। তোমাদের কোশ্চেন তো হতো যে মূল যদি নাই থাকে বা সুগঠিত না হয় তাহলে পানি শোষণ করে কীভাবে? পুরো বডিটা দিয়ে। এই জন্য ওরা মূলের ব্যাপার একদমই সিরিয়াস না। এদের অবশ্যই সুগঠিত, ওদেরও সবারই সুগঠিত আসলে, শুধু এই জলজর ব্যাপারে এক্সেপশনাল কেস কেন হবে সেটা এক্সপ্লোর করছে, ঠিক আছে। আচ্ছা এবার আসো কাণ্ড। তাহলে তোমরা সব বুঝছো আশা করি, এবং আমি একটু দেখি যে উদ্ভিদে মূল থাকে না যারা সম্পূর্ণ, আর প্রচুর শাখা প্রশাখাযুক্ত এবং মাটির নিচে বহুদূর পর্যন্ত বিস্তৃত। মানে এরা খুবই মানে কাসকে পাকারকে বলে না, একদম মাটির সাথে একদম, এবং এরা বেশ মোটা হয় মরুজোড়া। এরা তো পাতলা হয়, লাইক উড়ে যাবে পানির মধ্যে, দুর্বল হয়, কাণ্ডটা একদম চিকন হয়, নরম, ঠিক আছে। আর মূল তো বললামই, মূল তো সুগঠিতই না, কিছু কিছু ক্ষেত্রে থাকেই না। আর ওদের ক্ষেত্রে দেখো যে কাণ্ড যেমন মোটা শক্ত হয়, তেমনি মরুজদের কিন্তু এই যে মূলটা একদম মাটির বহুদূর পর্যন্ত চলে গেছে, একদম তারা লেগে থাকে। লোনা মাটিদেরও সুগঠিত এবং মাটির গভীরে বেশি প্রবেশ করে না, জাস্ট লাইক নর্মাল। এটা নর্মাল লিখে রাখতে পারো, ঠিক আছে। আর কাণ্ড মানে জাস্ট লাইক নর্মাল। আচ্ছা কাণ্ড দেখে, কাণ্ডটা অনেক কিছু বলছি, যে নরম দুর্বল হয়, অভ্যন্তরে পর্যাপ্ত বাতা বকাশ থাকে, এটা মানে হচ্ছে অ্যারেনকাইমা থাকে। কাণ্ডের এইখানে ফাঁকা ফাঁকা থাকে। কলেনকাইমার যে প্যারেনকাইমা বা কলেনকাইমার যে থাকে না, যেখানে একটু বাতাস ঢুকতে পারে এরকম, সেখানে কিন্তু কী হয় বলতো, যে নরম দুর্বল, অভ্যন্তরে পর্যাপ্ত বাতা বকাশ থাকে। শক্ত হয়, কোনো বাতা বকাশ থাকে না, এদের থাকে না একদমই থাকে না, একদম শক্ত কম্প্যাক্ট হয়। এ থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে বুঝছো একটা মিডল স্টেজে আছে। ওকে তারপর দেখো খেয়াল করো যে পাতা নরম হয়, পাতা বড় ও নরম হয়। পাতা আসলে ওদের বড়ই হতে হবে, কারণ এইখান দিয়ে ওদের পানি, আর এই পুরাটাতে পানি ওদের লেগে আছে, বুঝছো। যদি পাতাটা ছোট হয়, এখানে ট্রান্সপিরেশনও সম্ভব না, এবং স্টোমাটা দিয়ে যে ঢুকবে কার্বন ডাইঅক্সাইড সেটাও সম্ভব না, তাই বড় হলে পসিবল, ঠিক আছে। এদের ক্ষুদ্র হয়, এদের ক্ষুদ্র বা স্ফীত হতে পারে, বুঝছো। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা, আমি বললাম এটা একটু লাগবে। ওকে কিউটিকল, এদের কোনো কিউটিকল থাকে না, এদের মোটা কিউটিকল থাকে, এই জন্যই আজকে ওদের এই অবস্থা, এই জন্যই কোনো পানি পায় না। এই যে এইভাবে একটা কিউটিকল আবরণ থেকে পানি ঢুকতেই পারে না, যার কারণে এমনিতেও পানি নেই, মরুজ এলাকায় ডেজার্টে তো এমনি পানি নেই, তার উপরে একটা কিউটিকল দিয়ে রাখছে। আর এদেরও কিউটিকল আস্তরণ থাকে, বাট নট লাইক মরুজের মতো এত পুরো আস্তরণ থাকে, ঠিক আছে, কিন্তু এদের কিন্তু থাকে না, এদের কিন্তু কোনো কিউটিকল থাকে না, যার কারণে তাদের কি প্লাস পয়েন্ট কি, পুরা বডি দিয়ে যেমনে খুশি তেমনে পানি তারা রিসিভ করতে পারে। মোম, দেখো এদের কোনো মোম জাতীয় পদার্থই থাকে না, কারণ যেহেতু কিউটিকল থাকে না তাহলে মোমও থাকবে না, কারণ দুটো তো একই কথা। এদের অবশ্যই রূপান্তরিত কাণ্ডের পৃষ্ঠে মোমাবৃত, এদেরও পুরো মোম আছে। পত্ররন্ধ্র, খেয়াল করো পত্ররন্ধ্র, নিমজ্জিত অংশে পত্ররন্ধ্র নেই, জাগে বলছি যে ওদের তো পুরা বডি দিয়ে এখানে এত পাতলা, পানি ঢুকে যেতে পারে খুব ইজিলি, কার্বন ডাইঅক্সাইড ঢুকে যেতে পারে খুব ইজিলি, এখানে আলাদা করে পত্ররন্ধ্র তো দরকার পড়ে না, বুঝছো তোমরা। আচ্ছা কালার চেঞ্জ করি একটু। ওকে সেটা হচ্ছে যে পাতার নিম্নপৃষ্ঠে, খুবই ইম্পর্টেন্ট, এই যেটা পাতা না, পাতার এই নিম্নপৃষ্ঠে ও কাণ্ডে পত্ররন্ধ্র থাকে, এবং পত্ররন্ধ্র ক্ষুদ্র ও কম সংখ্যক, ঠিক আছে, ক্ষুদ্র ও কম সংখ্যক। পরিবহন টিস্যুগুচ্ছ ক্ষীর ও দুর্বল, অবশ্যই ওদের পরিবহন টিস্যু খুবই দুর্বল, এবং দুর্বল হলেও ওদের যে খুব সমস্যা হয় তার আগে তারা ফুল বডি পানির নিচে, তারা পানি সবসময় পানির টাচে থাকতেছে, তাই না, খাবারও পানির ফ্লোতে ভেসে ভেসে চলে আসে, সে পানি ওদের অনেক বড় একটা হেল্প করতেছে, তাই ক্ষীর দুর্বল হলেও খুব সমস্যা হয় না, যার কারণে এই জন্য এত দুর্বল, এত স্পেসিফিক্যালি এত সুন্দর করে গঠিত করে দেয়।
আচ্ছা, পরিবহন টিস্যু সুগঠিত, এদেরও সুগঠিত, এরা তো উন্নত সুগঠিত, ঠিক আছে। তারপর আসো বংশবৃদ্ধি। বীজ দ্বারা এদের কম হয়, কারণ এটা অনুন্নত। এই যে অঙ্গজ উপায় বেশি হয়, অঙ্গজ উপায় বেশি হয় পানির মধ্যে, এরা পানির নিচে আছে, একটা পার্ট ভেঙে গেল, সেটা ভেসে ভেসে বড় হতে থাকবে, ভেসে ভেসে মাতৃদেহের কাছে যাবে, সে প্যারা হয় না। বেশিরভাগ বংশ বীজ দ্বারাই হয়, এটা নর্মাল, একদম নর্মাল, তাই না, একদম নর্মাল। যে তুমি আম দেখো, আমের তুমি ইয়াটা খাওয়ার পর, আমটা খাওয়ার পর বীজটা ফেলে দাও, সেই বীজ থেকেই তো চারা হয়। তো এই যে বরুজ একদম নর্মাল, ওদেরও লোলা মাটিতে বংশবৃদ্ধি হয় বীজ দ্বারা, একদম নর্মাল কথাবার্তা। আর বীজের অঙ্কুরোদ্গম মৃতগত বা মৃতভেদী। অঙ্কুরোদ্গম মৃত, জাস্ট এটা জেনে রাখো, বোঝার এখন মতো সময় নাই, মৃতগত বা মৃতভেদী। আর হচ্ছে বীজের জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে, এটি স্পেশাল, লোনা মাটিতে জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে, এটা আমি বুঝাবো স্পেসিফিক্যালি আরও ডিপে। সেটা আসলে সামথিং যে ওরা এইটা অতিরিক্ত লবণাক্ত হওয়ার জন্য মায়ের মতো আমাদের মাতৃদেহে যে জরায়ু রয়েছে, মা যেভাবে তার জরায়ুতে বাচ্চাটাকে আগলে রাখে, সেটাই এখানেও এরকম একটু দেখা যায়। কচুরি পানা, যত পানা থাকবে সবই বুঝবা পানির সাথে রিলেটেড, তো এটা হয়ে যাবে জলজ, ঠিক আছে। আচ্ছা, এটা একটু দেখে রাখলা, ইউকোরিয়ানা ক্রেসিপস। আচ্ছা, তারপর পরিবরসা, অপরচুনিটি দিলে, আমি তো বলে অপরচুনিটি দিলেই ফিওরিক্স সাইকেল কিনো, এবং ফিওরিক্স সাইকেল তোমার চিরো কিনা, তাই না। ফিওরিক্স সাইকেল কিন্তু খুব সুন্দর। তো এই ফিওরিক্স মানে হচ্ছে পরিবরসা, ভাবো রাখবা। লোনা মাটির জন্য সুন্দরী, পশুর, বোড়া, এগুলো তো সব তোমার সুন্দরবনে পাওয়া যায়। তাহলে আমরা কি বুঝছি, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এবার আমি একটু যাই, দেখি কি অবস্থা, যে কোথায় গেল এটা, আমরা একটু সলভ করি তো, দেখি এটা পারি কিনা। কোথায় গেল, এই যে এখান থেকে একটা প্রশ্ন আসছে যে নিচের কোনটি লোনা পানিতে জন্মায় না। দেখো, বোড়া সুন্দরী পশু মাত্র শিখছি, বাবলা হচ্ছে বরুজ উদ্ভিদ। এরপর হচ্ছে তৃণবায়ব, এটাও তোমাদের কিছু পড়ায় দিই। ওকে, তারপর আসো এই যেটা বায়ব বা জীবভূমি, একটু বায়ব নিয়ে পড়াশোনা করে আসো। তাহলে বায়ব, আসো আমরা একটু বায়ব নিয়ে দেখি। বায়ব কি বলো? বায়ব হচ্ছে দুই প্রকার, স্থলজ জলজ। এমনিতে বায়ব কি, বায়ব জানো তোমরা কেউ বায়ব? তাহলে দেখো, বায়ব হচ্ছে কি, যে এটা একটা ইকোসিস্টেম, সবচেয়ে সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে একটা ইকোসিস্টেম, মানে সেম মানুষ, সেম প্রাণী প্রজাতি নিয়ে গঠিত ইকোসিস্টেম, ঠিক আছে। তারপর দেখো দুই প্রকার, জলজ, স্থলজ। স্থলজের মধ্যে আছে তুন্দ্রা, তৃণভূমি, মরুভূমি, সাভানা, বনভূমি। জলজের মধ্যে স্বাদু পানি, সামুদ্রিক, ঠিক আছে। এখন খেয়াল করো, এখন বনভূমির বায়ু, যেটা আমি বলছি স্থলজ, অর্থাৎ এই যে বনভূমিটা দেখতেছো, এটা আবার তিন ভাগে বিভক্ত, ঠিক আছে। এটা আবার তিন ভাগে বিভক্ত, সেটা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় পাতাঝরা কনিফার, গ্রীষ্মমণ্ডলীয় পাতাঝরা কনিফার, ঠিক আছে। তাহলে কি কি বললাম, গ্রীষ্মমণ্ডলীয় ট্রপিক্যাল রেইন ফরেস্ট বলা যেতে পারে ইংলিশে। তারপর হচ্ছে পাতাঝরার আরেকটা নাম কি বলো তো, পর্ণমোচী, আরেকটা হচ্ছে কনিফার, আরও আছে, যেমন এখানে লিখতে পারো ম্যানগ্রোভ, আরও আছে, কই দিব, ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট, ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট। আর এখানে দুইটা টাইপ হবে পাতাঝরা বা পর্ণমোচী, সেটা টেম্পারেট ডেসিডুয়াস, আরেকটা এখানে লিখবা, সেটা হচ্ছে ময়েস্ট ডেসিডুয়াস, পারবা, ঠিক আছে। এখানে ওরা ক্লাসিফিকেশন একটু কম দিছে, আমি একটু অ্যাড করে দিলাম, ঠিক আছে। ওকে, তারপরে এবার আসো, তাহলে এখানে সব পারবা না, এই ক্লাসিফিকেশনটাই জরুরি। স্থলজের মধ্যে এতগুলো পড়তেছে, বনভূমির আন্ডারে গ্রীষ্মমণ্ডলীয় পাতাঝরা কনিফার, এখানে একটা বাদ পড়ছে তৃণভূমির আন্ডারে সাভানা আছে, সাভানা এখানে আছে, আর এখানে নাতিশীতোষ্ণ। তৃণভূমির বায়ো, খেয়াল করো, গ্যাসল্যান্ড বায়ো, তৃণভূমির বায়ো, গ্রীষ্মমণ্ডলীয় তৃণভূমি বা সাভানা, গ্রীষ্মমণ্ডলীয় তৃণভূমি বা সাভানা, ঠিক আছে। ট্রপিক্যাল গ্রাসল্যান্ড, নাতিশীতোষ্ণ, দুইভাবে এই তৃণভূমির বায়ো দুই প্রকার, মাত্র পড়াইলাম। বাৎসরিক বৃষ্টিপাত 25 থেকে 75, তাহলে তৃণভূমির বাৎসরিক বৃষ্টিপাতটা তোমাদের লাগবে, অনেক বইয়ে অনেক বৃষ্টিপাত আছে, তোমাদের একটু স্পেসিফিক্যালি তৃণভূমিটা পড়তে হবে, 25 থেকে 75। বাটি হুবা সমৃদ্ধি, এটা হচ্ছে মেডিকেল আশা কোশ্চেন।
ওকে। মধ্য ও দক্ষিণ আমেরিকায়, উত্তর পূর্ব আমেরিকায় তৃণভূমিকে পেইরি বলে বা প্রেরি বলে। তো কোথায়? আমেরিকাতে, জাস্ট মনে রাখবা আমেরিকাতে এবং ইউরোপে। ঘাস হলো তৃণভূমি বায়োমের প্রধান ভেজিটেশন। ঘাস হলো প্রধান ভেজিটেশন, মানে হচ্ছে এই ঘাস ভেজিটেটিভ ওয়েতে রিপ্রোডাকশন করে থাকে। পৃথিবীর চারণভূমি বলা হয় উল্লেখযোগ্য প্রাণী বাইসন, জেব্রা। এই প্রাণী থেকেও কিন্তু কোশ্চেন আসতেছে। বাইসন, জেব্রা, জিরাফ, ঘোড়া, অ্যান্টিলোপ, ক্যাঙ্গারু। তোমাদের কাজ হচ্ছে এগুলো পড়ে ফেলা। ক্যাঙ্গারু কই থাকে? অস্ট্রেলিয়াতে থাকে, তাই না? এই যে অ্যান্টিলোপ, ঘোড়া, বাইসন, এটা পড়ে ফেলবে। এটা আমরা দেখি কি এটার কোয়েশ্চেন করতে পারছে ওরা। আচ্ছা দেখি একটু। আচ্ছা এই যে সলভ করা আছে, কোন বায়োভূমি মাটি হিউমাস সমৃদ্ধ? বলো তো। তৃণভূমি, মাত্র পড়াইছি, শুধু তৃণভূমি পড়াইছি, ঠিক আসছে। তারপর তুন্দ্রা, সবাই একটু তুন্দ্রা নিয়ে পড়ে আসি। এই যে তুন্দ্রা নিয়ে পড়াশোনা করতে হবে। তুন্দ্রা খুব ইম্পর্টেন্ট একটা টপিক ফর ইউ। এই যে তুন্দ্রা, সবচেয়ে উত্তরের স্থলজ বায়ু হলো তুন্দ্রা। তাহলে উত্তরের স্থলজ বায়ু, উত্তরের সবচেয়ে স্থলজ বায়ু হলো তুন্দ্রা। ঠিক আছে, পারবা নাকি পারবা না? বৃক্ষবিহীন বরফ আচ্ছাদিত মেরু অঞ্চল। বরফ মানেই তো মেরু অঞ্চল, না পারা তো কিছু দেখি না। তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ হলো বল্লাহরণের ভোজ্য, রেইনডিয়ার মস নামক লাইকেন। এর চেয়ে ইম্পর্টেন্ট কথা কি আছে দুনিয়াতে? আমাকে একটু বলো। এখানে পরিযায়ী পাখিগুলো দেখবা, স্নো ব্যান্টিং, ফ্যালকন, লোন টার। এই প্রাণীর কি বলো, চামড়ার নিচে 6 ইঞ্চি পুরো চর্বির স্তর থাকে। এখানকার প্রাণীর রক্ত সাদা। আর তুন্দ্রা মেরু অঞ্চল, এই দেখো তুন্দ্রা উত্তরের আর এখানেও তুন্দ্রার তু আছে, তারপর উত্তর ত আছে, এখানেও ত আছে, দেখছো? এটা একদম মিলে যায়। আর বরফ আচ্ছাদিত বলা হয়েছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বারবার পড়বা, যে বল্লা হরিণ, এই যে রেইন ডিয়ার, ডিয়ার স্পেলিং এখানে এরকম, সেটা মানে হচ্ছে হরিণ। এদের ভোজ্য 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 খাবার হচ্ছে রেইন ডিয়ার মস নামক, এটা একটা লাইকেন, তোমরা সবাই জানো। চলো আমরা দেখি কোশ্চেন সলভ করে আসি। তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ কোনটি? বলো। লাইকেন হওয়া উচিত না, মাত্র পড়লাম। আচ্ছা এখানে একটা আছে, দেখি। খেয়াল করো, এই যেটা মরুভূমি বায়োম, ডেজার্ট বায়োম। খেয়াল করো, পৃথিবীর 1/3 এলাকা, 33% বায়োমের অন্তর্ভুক্ত। খুবই ইম্পর্টেন্ট। এবার সৌদি আরব পুরাটাই এর অন্তর্ভুক্ত। সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে সাহারা, এটা তোমাদের জানা উচিত। সাহারা প্যাচ লাগবে কিন্তু, বারবার বলতেছি, সাভানা না সাহারা। অধিকাংশ ক্যাম্প উদ্ভিদই এই ক্যাম্প মানে কি, ক্যাজুলেশন অ্যাসিড মেটাবলিজম, এটা ওরা হচ্ছে কিন্তু C4 সাইকেলের মতো আচরণ করার। C4 কিন্তু একটু উত্তাপ, একদম টেম্পারেচার বেশি হলে প্যারা নাই। সো বুঝতেছো, ডেজার্ট। বড় উদ্ভিদের স্টোমাটা রাত্রিতে খোলা থাকে, যেটা পাথরকুচি, এই এক্সাম্পলটা পাথরকুচি বা করবির স্টোমাটা লুকায়িত থাকে। প্রধান উদ্ভিদ ক্যাকটাস জাতীয়। মরুভূমির প্রাণী নিশাচর, রাতে বের হয়, এদেরও রাতে খোলা থাকে, সব রাতে খেলা দেখায় ওরা। ওকে। উল্লেখযোগ্য প্রাণী স্তন্যপায়ী উট, দুম্বা, ক্যাঙ্গারু, র্যাবিট, খ্যাঁকশিয়াল। ঠিক আছে, স্তন্যপায়ী উট, দুম্বা, ক্যাঙ্গারু, র্যাবিট, খ্যাঁকশিয়াল। তাহলে এই স্তন্যপায়ীগুলো একটু পড়বা। এই প্রথম দুইটা তো মানে চোখ বন্ধ করে পারা যাবে, পরে ক্যাঙ্গারুটা, এই 3টা মনে রাখবা। সরীসৃপ হর্ন লিজার্ড, কোরাল সাপ, রেপটাইল, দেখছো সাপ, এই নামগুলো লাগবে। শকুন চোখ বন্ধ করে পারবা। দ্বারকাক, মধু পাখি, এগুলো একটু পড়বা। তাহলে আবার বলতেছি, এটা তো একটু ইম্পর্টেন্ট, যে স্তন্যপায়ী কী কী হবে? উট, দুম্বা, ক্যাঙ্গারু, র্যাবিট, খ্যাঁকশিয়াল, হর্ন লিজার্ড, কোরাল সাপ, র্যাটেল সাপ, গিলা মনস্টার। তাহলে মনস্টার কিন্তু মরুভূমিতে পাওয়া যায়, দিয়ে মিল রাখা যায়। আর হর্ন লিজার্ড, কোরাল সাপ, র্যাটেল সাপ, এগুলো আছে। শকুন, দ্বারকাক, মধু পাখি। ওকে ঠিক আছে, একটু দেখে আসি কোশ্চেন কি করলো এখান থেকে। আচ্ছা
কোন উদ্ভিদের স্টোমাটা রাত্রিতে খোলা থাকে? রেইনডিয়ার মস, মরু উদ্ভিদ, তৃণ উদ্ভিদ, কোনোটাই নয়, অবশ্যই মরু উদ্ভিদ। স্টোমাটা রাত্রে খোলা থাকে মরু উদ্ভিদের। আচ্ছা, তাহলে আজকে এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ অল।